আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার বয়স যখন মাত্র ৬টি মাস পার হয়, ঠিক তখনই হাওয়ায় কিন্তু ভেসে বেড়ায় এক অচেনা এবং অজানা সংশয়ের বার্তা। রাজপথের বাতাসটা হঠাৎ করেই ভারী হতে শুরু করে। আর সাধারণ মানুষের প্রতিদিনকার মুখের হাসিটা কখন যে আড়ালে ঢাকা পড়ে যায়, তা হয়তো দেশের বড় বড় ক্ষমতাধরেরা টেরও পান না। আজকে কোনো গংবাধা সংবাদের বুলেটিন দিতে আপনাদের সামনে আসলে হাজির হয়নি, কিংবা রাজনৈতিক নেতাদের মতো কোনো গরম গরম বক্তব্য শোনানোর জন্য আপনাদের সামনে এসে বসিনি। আজ একদম মুখোমুখি বসে একটা অত্যন্ত জরুরি ও বিপজ্জনক সত্যের মুখোশ খুলে ফেলার চেষ্টা করব। আপনি যদি ভাবেন যে একটি সরকার নির্বাচিত করে ফেলার পর বা ৬ মাসের মতো চন্দ্রিমা শেষ হওয়ার পর দেশের সবকিছু একদম চিরদিনের জন্য স্থায়িত্ব পেয়ে যায়, তবে বলবো আপনার ভাবনায় বড় ধরনের ভুল রয়েছে। ইতিহাসের পাতা একটু ভালো করে উল্টে দেখুন। ক্ষমতা যখন মানুষের পকেটের টান আর পেটের ক্ষুধাকে অবহেলা করতে শুরু করে, ঠিক তখনই কিন্তু ক্ষমতা হারানোর অদৃশ্য একটা কাউন্টডাউন গোপনে শুরু হয়ে যায়। সুপ্রিয় দর্শক, বর্তমানে আমাদের দেশটা ঠিক কোন বিপজ্জনক মোহনার মুখে দাঁড়িয়ে আছে? ক্ষমতার সুতোটি আসলে আজ কার আঙুলে বাঁধা? আর দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের নীরব কান্নাটা কেন যে কোনো মুহূর্তে রাজপথের এক অনিয়ন্ত্রিত বিস্ফোরণে রূপ নিতে পারে এবং পুরো বিএনপির ক্ষমতাকে তাসের ঘরের মতো ঘুরিয়ে দিতে পারে? আজকে কোনো রকম রাগঢাক গুড়গুড় না করে একদম চাচাচুচা বাসায় সেই সত্যটিকে আপনাদের সামনে তুলে ধরবো। তাই সম্পূর্ণ বিশ্লেষণটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল রাজনৈতিক যে সমীকরণ, সেই সমীকরণটি পুরোপুরিভাবে অধরাই থেকে যায়। একটি সরকার গঠিত হওয়ার পর প্রথম ৬টি মাসকে সাধারণত মধুচন্দ্রিমা বা এক ধরনের অনুকূল সময় হিসাবে ধরা হয়ে থাকে, যেখানে প্রশাসন গোছানো এবং পরিকল্পনা সাজানোর সুযোগ মিলে থাকে। কিন্তু আজ ৬ মাস পার হওয়ার পর অত্যন্ত নির্মম এক বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। দেখুন, এই ৬টি মাসের শাসনকাল শেষ হতে না হতেই দেখা যাচ্ছে যে সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের তীব্র অচল অবস্থায় স্থবির হয়ে পড়েছে পুরো রাষ্ট্রযন্ত্র। নির্বাচনে বিপুল জয় বা রাজনৈতিক সমীকরণের মাধ্যমে ক্ষমতায় আসার পর নেতারা যে স্বপ্নের কথা বলে থাকেন, বাস্তবের মাটিতে এসে সেই স্বপ্নগুলো যখন ধাক্কা খায়, তখন জনতার মাঝে এক ধরনের নীরব ও ভয়ঙ্কর অসন্তোষ কিন্তু জমতে শুরু করে। আমরা যদি এই ৬ মাসের কাজের হিসাব মিলাতে যাই, তবে কি দেখব? তবে দেখতে পাবো এক হতাশাজনক জঘন্য চিত্র। দর্শক, তারেক রহমান সাহেব দেশে ফেরার পর একটা বড়সড় স্বপ্নের কথা কিন্তু বলেছিলেন, যা মানুষের মনে সাময়িক হলেও একটা আশার আলো জ্বালিয়েছিল। তিনি ভেবেছিলেন এক সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তিনি পুরো দেশকে এক নতুন ধারায় পরিচালিত করবেন। কিন্তু নির্মম সত্য হলো, দীর্ঘ ২ দশকে গড়ে ওঠা রাষ্ট্রীয় সংকট, অর্থনৈতিক ভঙ্গুরতা এবং দলীয় অভ্যন্তরের যে বিশৃঙ্খলা, তাকে নিছক কিছু কথার ফানুস দিয়ে আটকে রাখা কখনোই যায়নি। সরকার গঠিত হওয়ার পরপরই যেভাবে ক্ষমতার পদ পদবি বিলি করা হলো, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রীয় পদে আপনজন ও অনুগতদের ঢালাওভাবে বসানো হলো, তাতে হয়তো দলের ভেতরে একটা স্বস্তির বাতাস আনা গিয়েছিল ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রাষ্ট্র পরিচালনার জন্য যে অসামান্য দক্ষতা, বিচক্ষণতা এবং রাজনৈতিক পরিপক্কতার প্রয়োজন ছিল, তা প্রথম ৬ মাসে কিন্তু পুরোপুরিভাবে ভেস্তে গেছে বলে মনে হচ্ছে। দর্শক, সবচেয়ে আশঙ্কাজনক যে বিষয়, সেই বিষয়টি হলো দেশের অর্থনীতি আর শিল্প খাত। এই দুটি খাত আজ যে চূড়ান্ত বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে, সেখান থেকে দেশের মানুষ কিভাবে আসলে রক্ষা পাবে, তার কোনো স্পষ্ট জবাব কিন্তু এই সরকারের কাছে বর্তমান সময়ে নেই। চট্টগ্রামের ইপিজেডের মতো বড় বড় অর্থনৈতিক অঞ্চলে একের পর এক কলকারখানা বন্ধের কবলে পড়ছে এবং সেই খবরগুলো আমরা পাচ্ছি। ভাবা যায়, একটা বিখ্যাত গ্রুপের ৯টি কারখানা একযোগে উৎপাদন বন্ধ করে হাজার হাজার শ্রমিককে ছুটি দিয়ে দিতে হয়েছে।
শুধু বাজারে গ্যাস আর বিদ্যুৎ নেই বলে গাজীপুর কিংবা সাভারের মতো শিল্পাঞ্চলে আজ প্রায় 20% কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর যেগুলো চালু আছে সেগুলো ধুকে ধুকে চলছে নামমাত্র। ঢাকা বা চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোর রাস্তার দিকে তাকালে চোখে পড়ে এক হৃদয় বিদারক দৃশ্য। সিএনজি পাম্প কিংবা ফুয়েল স্টেশনগুলোতে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শত শত গাড়ির দীর্ঘ সারি কিন্তু লক্ষ্য করা যায়। হাজার হাজার ড্রাইভার আর সাধারণ মানুষ কেবল একটুমাত্র গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় প্রহর গুনছে। একটা দেশে যখন শিল্প খাতের চাকা পুরোপুরিভাবে স্থবির হয়ে যায়, রপ্তানি বাণিজ্য তলানিতে গিয়ে একদম ঠেকে, নতুন কোনো কর্মসংস্থান তৈরি হওয়া তো দূরের কথা, উল্টো কর্মরত মানুষের চাকরি হারানোর হাহাকার শুরু হয়, তখন বুঝতে হবে রাষ্ট্রের ভিত ভেতরে ভেতরে কিন্তু একদমই নড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাবেক সরকারের আমলে শত সংকট ও বৈষয়িক চাপের মধ্যেও অন্ততপক্ষে শিল্প কারখানার চাকা এভাবে সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ার দৃশ্য মানুষকে কিন্তু দেখতে হয়নি। সেদিন অনেকেই সমালোচনা করেছিলেন, কিন্তু আজ সেই মানুষগুলোই হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে প্রশাসনিক দক্ষতা এবং এর সাথে রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলে কিভাবে একটা চলন্ত দেশের অর্থনীতি পুরোপুরিভাবে হিমঘরে চলে যায়। অথচ এই চরম সংকটের মধ্যে দাঁড়িয়ে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমরা আসলে যে ধরনের বক্তব্য এবং অবস্থান দেখতে পাচ্ছি তা কিন্তু দেশবাসীকে আরো বেশি উদ্বিগ্ন করে তুলছে। মন্ত্রী বা নীতি নির্ধারকরা যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলেন এবং তারা বলেন যে আগামী 3-4 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, অথচ তার পরদিনই বিডার মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের প্রধান যখন স্পষ্ট জানান যে অদূর ভবিষ্যতে এই সমস্যার সমাধানের কোনো লক্ষণ নেই, তখন আসলে সাধারণ মানুষের আর সরকারের প্রতি বিন্দুমাত্র কোনো বিশ্বাস অবশিষ্ট থাকে বলে আমার দৃষ্টিতে মনে হয় না। মানুষ বুঝতে পারে ক্ষমতার মসনদে বসে থাকা লোকগুলো আসলে অন্ধকারে ঢিল ছুটছেন। দেশে যেখানে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বজায় রাখা কিংবা বিকল্প পথে জ্বালানি সংকটের সমাধান করাটা সবচেয়ে বড় জরুরি কাজ ছিল, সেখানে পুরো বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি এমন এক কৃত্রিম অচল অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, যাতে মনে হওয়াটাই স্বাভাবিক যে প্রশাসনিক নিয়ন্ত্রণ সরকারের হাত থেকে একদম পিছলে গেছে। তারা শুধুমাত্র রিমোট কন্ট্রোলে চলছেন। অনেকে আজ হয়তো একটু সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন যে এটা কি নিছকই এক প্রশাসনিক ব্যর্থতা, নাকি কোনো অদৃশ্য আন্তর্জাতিক যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনৈতিক সুতোর টানে দেশের নিজস্ব শিল্প উৎপাদনকে পঙ্গু করে দিয়ে আমাদের পুরোপুরি বিদেশ নির্ভর করে তোলার একটা গভীর ষড়যন্ত্র কিংবা প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ যাই হোক না কেন, ফলাফল অত্যন্ত ভয়ঙ্কর। একটা দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, মানুষ যদি কারখানায় কাজ হারিয়ে রাস্তায় নামতে শুরু করে, তবে বিশ্বের কোনো বড় শক্তির প্রেসক্রিপশন কিংবা কৃত্রিম রাজনৈতিক চাল দিয়ে আর যাই হোক না কেন রাজপথের যে ক্ষোভ, সেই ক্ষোভ আসলে কখনোই চেপে রাখা যায় না, চেপে রাখা সম্ভব নয়। দর্শক, অর্থনৈতিক এই চরম বিপর্যয়ের পাশে যদি আমরা সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের দিকে তাকাই, তবে সেখানে কেবল হাহাকার আর তীব্র জনরোষের স্ফুলিঙ্গ দেখতে পাবো। প্রতিটি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের আজ করুণ অবস্থা। বাজারের দিকে চোখ রাখা যায় না। প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পণ্য, সেই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের হাতের নাগালের বহু দূরে চলে গেছে। এর উপর মরার উপর খাড়ার গা হয়ে এসেছে বিদ্যুৎ আর জ্বালানি সেক্টরের ভুতুড়ে তাণ্ডব। আপনি গ্রামে যান বা শহরে, বিদ্যুৎ কখন আসবে আর কখন যাবে তার কোনো সঠিক হিসাব পাবেন না, হিসাব নেই। দিনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না, অথচ মাস শেষে মানুষের হাতে যখন বিদ্যুতের বিল পৌঁছানো হচ্ছে, তখন সাধারণ মানুষের চোখ ছানা বড়া হয়ে যাওয়ার জোগাড়। কেন? যে পরিবারের আগে প্রতি মাসে 2-3 হাজার টাকা বিল আসতো, সেখানে আজ অনায়াসে 8 থেকে 10 হাজার কিংবা 30 থেকে 40 হাজার টাকার ভুতুড়ে বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। মানুষ যখন ব্যবহারের চেয়ে 10 গুণ বেশি বিল হাতে পায়, অথচ দিন শেষে একটু গরমের দিনে ফ্যানের বাতাসটুকুও তারা পায় না, তখন সেই মানুষের মাথা ঠিক থাকাটা সত্যি কিন্তু অসম্ভব। দেশের কোটি কোটি ভুক্তভোগী মানুষ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সেই আকুতি আর এর পাশাপাশি ক্ষোভ কিন্তু উগড়ে দিচ্ছেন।
কিন্তু সরকারের পক্ষ থেকে সেই সমস্যার স্থায়ী কোনো সমাধান না করে উল্টো কি করা হলো, উল্টো জনগণকে আইনি ব্যবস্থা হুমকি দেওয়া হয়েছিল, যা চরম রাজনৈতিক অপরিপক্কতার স্পষ্ট প্রমাণ। পরে হয়তো চাপের মুখে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসা হয়েছে, কিন্তু ততক্ষণে মানুষের মনের যে ক্ষোভ, সেই ক্ষোভের আগুন পুরোপুরি ভাবে কিন্তু ধরে গেছে। একদিকে বিদ্যুতের ভয়াবহ বিভ্রাট আর ভুতুরে বিল, অন্যদিকে ঘরে রান্নার গ্যাস নেই, সিএনজি কিংবা এলপিজি সিলিন্ডারের দাম হু হু করে আকাশ ছুঁয়েছে। একটা মানুষের যখন ঘরে বাজার করার মতো পর্যাপ্ত টাকা থাকে না, ব্যবসায় মন্দা চলে, দোকানে বেচাকেনা বন্ধ হয়ে যায়, চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করতে হয়, অথচ একই সাথে সরকার থেকে তাদের উপর একের পর এক ভুতুড়ে বিল আর নিত্যপণ্যের দাম এবং এই বোঝাগুলো চাপিয়ে দেওয়া হয়, তখন সেই মানুষের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে যায়। আর মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সাধারণ মানুষ আর রাজনৈতিক কোনো দলের হিসাব নিকাশ আসলে দেখতে যায় না, দেখতে চায়ও না। হজরত আলী রাজনৈতিক ইতিহাস ও সমাজতত্ত্ব বিচারে একটা দারুণ কথা কিন্তু বলেছিলেন। একটা সমাজ বা রাষ্ট্র তখনই ধ্বংসের দিকে এগিয়ে যায় যখন দরিদ্র ও সাধারণ যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো তাদের জীবনের স্বাভাবিক ধৈর্যটুকু হারিয়ে ফেলে এবং সমাজ ও রাষ্ট্রের ধনীরা অতিমাত্রায় লোভী এবং কৃপণ হয়ে ওঠে। এবং আমরা দেখতে পাচ্ছি আজ ঠিক সেই দৃশ্যই কিন্তু আমাদের দেশে চলছে। দেশের অর্থনীতি যখন খাদের একদম কিনারে, তখন এক শ্রেণীর সুযোগ সন্ধানী আর দলের ভেতরের চাটুকার গোষ্ঠী রাতারাতি বিপুল অর্থবিত্তের মালিক হয়ে উঠেছে, নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। আর অন্যদিকে কোটি কোটি খেটে খাওয়া সাধারণ মানুষ প্রতিদিন কিন্তু খুবই হতাশায় একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে। দর্শক, এই যে একটা জাতীয় হতাশা বা ন্যাশনাল ফ্রাস্ট্রেশন সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে, এটা কিন্তু রাজপথে এক ভয়ঙ্কর জনবিস্ফোরণের আগাম সংকেত দিচ্ছে যে আপনারা হয় ঠিক হয়ে যান, আমাদেরকে সবকিছু দিন, আমাদের আশা পূরণ করুন, আমাদেরকে স্থিতিশীল বাংলাদেশ দিন, আমাদের চাহিদা পূরণ করুন, অন্যথায় আমরা জনবিস্ফোরণ হয়ে আপনাদেরকে ধাওয়া করব। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক পরিমণ্ডলে যদি আমরা একটু ভালো করে চোখ রাখি, তবে দেখতে পাবো যে বিএনপি সরকারের অবস্থান আজ কিন্তু চারপাশ থেকেই অত্যন্ত এবড়ো থেবড়ো এবং নড়বড়ে অবস্থায় এসে ঠেকেছে। প্রথমত, ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং রাজপথে যেসব সংঘাতের ঘটনা ঘটছে, তা কিন্তু সরকারের ভেতরের চরম দুর্বলতাকেই প্রকাশ করছে। ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসার হল দখল আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যেভাবে আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ছে, তাতে দেশের সুশীল সমাজ ও সাধারণ অভিভাবকরা অত্যন্ত আতঙ্কিত। গত দেড় দশকে দেশে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক শৃঙ্খলা আর একটা সুনির্দিষ্ট ভারসাম্য রক্ষা করা হয়েছিল, তা কিন্তু আজ পুরোপুরিভাবে বলা চলে ভেঙে পড়েছে। একদিকে বিএনপি নেতারা দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে শিক্ষাঙ্গনে রাজনীতির যে কদর্য রূপ, সেটা রাখা হবে না, প্রতিশোধের রাজনীতি বন্ধ থাকবে। অথচ বাস্তবতায় কি দেখা যাচ্ছে? বাস্তবতায় দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। নীল দল, সাদা দল কিংবা বিভিন্ন দলীয় ট্যাগ লাগিয়ে সম্মানিত শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে, চাকুরিচ্যুত করা হচ্ছে, কিংবা জোরপূর্বক সরিয়ে দিয়ে নিজেদের লোক বসানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে চরম কাদা ছুড়াছুড়ির এক ধরনের রাজনৈতিক খেলা চলছে। দর্শক, বিএনপি দলের শীর্ষ নেতৃত্ব যা বলছেন, বাস্তবে তার কোনো প্রতিফলনই কিন্তু তাদের নিজস্ব ক্যাডার কিংবা দলীয় প্রশাসনের লোকজনের মধ্যে দেখা যাচ্ছে না। এমনকি বিরোধী দলের মধ্যেও কিন্তু তা নেই। এর থেকে স্পষ্ট বোঝা যায় সরকারের নির্দেশ বাস্তবায়নের মতো সুদৃঢ় কোনো রাজনৈতিক কর্তৃত্ব আজ কিন্তু আর তারেক রহমান সাহেবের হাতে বা এই বিএনপি নামক দলটির নীতি নির্ধারকদের কাছে নেই। দ্বিতীয়, জামাতে ইসলামী এবং বিএনপির রাজনৈতিক সম্পর্ক নিয়ে যা ঘটছে, তা কিন্তু এক ধরনের বহুমাত্রিক সংকট তৈরি করছে। ঐতিহাসিক ও আদর্শিক দিক থেকে বিবেচনা করলে বিএনপি এবং এই যে জামাত, তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম খুব একটা বেশি দূরে নয়। বিগত গণঅভ্যুত্থানের পর তারা এক ধরনের সাময়িক সমঝোতায় রাজনীতিতে একটা ঐক্য দেখানোর চেষ্টা কিন্তু করেছিল। তবে আজ যখন মাঠে ক্ষমতার বন্টন আর ক্যাম্পাসের কর্তৃত্বের বিষয় এসেছে, তখনই সেই ঐক্যের মুখোশটা একদমই খসে পড়েছে।
তারা মুখে পরস্পরের মিত্রের মতো কথা বললেও মাঠ পর্যায়ে একে অপরকে এক চুলো ছাড় দিতে কিন্তু নারাজ। যদি কোনো কারণে মাঠে আবার সাবেক শাসক দল আওয়ামী লীগ বা তার সমর্থকরা নিজেদের জায়গা ফিরে পাওয়ার জন্য সংগঠিত হতে শুরু করে, তবে হয়তো বিএনপি আর জামাত আবার কোনো মতে এক হয়ে এই বিষয়টিকে প্রতিহত করার চেষ্টা করবে। কিন্তু সুপ্রিয় দর্শক, নিজেদের যে ক্ষমতা, সেই ক্ষমতার স্বার্থে তাদের ভেতরের এই কুন্দল, আধিপত্যের লড়াই এবং রক্তক্ষয়ী সংঘাত পুরো দেশের শান্তিকে আমি মানুষকে কিন্তু চরম এক অনিরাপত্তার মুখে ফেলে দিচ্ছে। যে সাধারণ মানুষগুলো একটা শান্ত স্থিতিশীল সরকারের আশায় বুক বেঁধেছিল, তারা কিন্তু আজ চরম বিভ্রান্ত ও এর পাশাপাশি বিরক্ত। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো তারেক রহমান সাহেবের নির্দেশ বা ইচ্ছাগুলোর সাথে বাস্তব কাজের যে বিশাল ব্যবধান, তা কিন্তু এখন আর কারো নজর এড়াচ্ছে না। দর্শক, তিনি হয়তো লন্ডনে বসে কিংবা ঢাকায় এসে অনেক ভালো ভালো সুশীল কথা বলছেন, তোষামোদ না করার নির্দেশ দিচ্ছেন, স্লোগান দেয়া বন্ধ করার কথা বলছেন। আগে লন্ডনে থাকতে বলেছেন, এখন দেশে এসে বলছেন। কিন্তু মাঠে বর্তমান সরকার যে দল, সেই দলের নেতাকর্মীরা সেই নির্দেশনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একই পুরনো কায়দায় চাঁদাবাজি, টেন্ডারবাজি আর পদ দখলের খেলায় কিন্তু মেতে উঠেছে, যেগুলো আমরা প্রতিদিনই খবরের কাগজে নানাভাবে দেখতে পাচ্ছি। খুদ মন্ত্রী বা বিভিন্ন উপদেষ্টাদের অনেকেই নিজেদের কাজ ফেলে এমন সব অভিনব ও নিম্নমানের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন যে আজ দলের যে মহাসচিব রয়েছেন, সেই মহাসচিবকেও কিন্তু প্রকাশ্যে বলতে হচ্ছে তাদের প্রধানমন্ত্রী ছাড়া বাকি অনেকেই পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন, এবং অনেকের বিরুদ্ধে দুর্নীতির মারাত্মক অভিযোগ উঠে আসছে। আপনি যখন ক্ষমতায় এসে প্রথম 6 মাসের মধ্যে নিজের মন্ত্রী আর উপদেষ্টাদের একটা বড় অংশকে ব্যর্থ এবং দুর্নীতির অভিযোগে ক্যান্সারের মতো বোঝা হিসেবে দেখতে পাবেন, তখন বুঝতে হবে আপনার রাজনৈতিক ভিত্তিটা ঠিক আসলে কতটা ভঙ্গুর। একটা দেশের প্রধানমন্ত্রী যদি মঞ্চে দাঁড়িয়ে তারই মন্ত্রীদের তোষামোদ করতে বারণ করতে বাধ্য হন বা ব্যক্তিগত কথা না বলার জন্য আকুতি জানান, তবে তা কিন্তু কোনো শক্তিশালী সরকারের লক্ষণ হতে পারে বলে কোনো বিশ্লেষক কিংবা কোনো রাষ্ট্রবিজ্ঞানীদের নজরে মনে হয় না। দর্শক, বিএনপি সরকারের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটি তৈরি হয়েছে তাদের ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক দর্শনের মধ্যে। আজ দেশ বিদেশের বহু গবেষক আর রাজনৈতিক বিশ্লেষক খুব স্পষ্ট করেই বলছেন যে তারেক রহমান সাহেব এবং তার সরকারের পরিচালনাকারী নেতারা সম্ভবত দেশের জনগণের সমর্থনের চেয়ে বিদেশি শক্তিগুলোর উপর বেশি নির্ভর করে ক্ষমতায় আসলে টিকে থাকতে চাইছেন। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন এই 6টি মাসের মধ্যে আমেরিকা, ভারত, চীন, পাকিস্তান কিংবা তুরস্কের মতো আন্তর্জাতিক যে পরাশক্তিগুলো রয়েছে, সেই পরাশক্তিগুলোর সাথে বিএনপি সরকারের সম্পর্ক কিন্তু চরম এক ধোঁয়াশার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এক এক দেশের প্রেসক্রিপশন এক এক রকম। আমেরিকা তাদের নিজেদের বাণিজ্য ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে চায়, ভারতের সাথে নানা বিষয়ে একটা জোড়াতালের সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে। আবার অন্যদিকে দলটির ভেতরের একটি অংশ পাকিস্তান ও তুরস্কের মতো ইসলামী শক্তিগুলোর প্রভাবের দিকে ঝুঁকে পড়ছে। আন্তর্জাতিক সম্পর্কের এই যে দ্বিমুখী ও বহুমুখী দোলাচলে পড়া, এটা সরকারের নিজস্ব কোনো বলিষ্ঠ পররাষ্ট্রনীতি বা স্বাধীন অবস্থান বলতে আজ আর কিছু অবশিষ্ট নেই। ক্ষমতাকে চিরস্থায়ী বা নিরাপদ করার জন্য তারা যখন দেশের ভেতরের জনগণের সন্তুষ্টিকে অবহেলা করে আন্তর্জাতিক প্রভাবশালী মহলের সমর্থনের পেছনে ছুটছেন, তখনই কিন্তু তৈরি হচ্ছে আসল বিপত্তি। দর্শক, ইতিহাস কিন্তু আমাদের বারবার শিখিয়েছে কোনো বিদেশি পরাশক্তি বা অদৃশ্য নাটাই দিয়ে কোনো দেশের ক্ষমতাকে শক্ত এবং মজবুতভাবে বেশি দিন টিকিয়ে রাখা যায় না, যদি না দেশের ভেতরের কোটি কোটি মানুষের হৃদয়ে সেই সরকারের শক্ত একটা ভিত্তি তৈরি হয়। বর্তমানে দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে আসলে রাজনৈতিক অস্থিরতা বলুন কিংবা সামাজিক নিরাপত্তাহীনতা বলুন, এই দুটো বিষয় কিন্তু মানুষকে চরম আতঙ্কের মধ্যে এক কথায় ফেলে দিয়েছে। দেশে হঠাৎ করেই বোমা কিংবা আইইডি জাতীয় বিস্ফোরক পাওয়ার খবর পাওয়া যাচ্ছে। মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর আশেপাশে যখন আতঙ্কজনক
কোনো বস্তু উদ্ধার হয়, একের পর এক জঙ্গি বা দুষ্কৃতিকারী গ্রেফতারের খবর আসে, কিংবা দেশের বিভিন্ন যে সকল স্পর্শকাতর জায়গা রয়েছে সেই সকল স্পর্শকাতর স্থানে কালো পতাকা উত্তোলনের মতো ঘটনা ঘটে, তখন সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চরম সংশয়ে পড়ে যায়। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো এখন উপলব্ধি করতে পারছে যে দেশের মূল আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছুদিন পর হয়তোবা পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। অতীত সরকারের আমলেও আমরা নানা ধরনের বই রাজনীতির বিতর্ক ও বিরোধিতা দেখেছি বটে, তবে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের একটা ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা এবং অর্থনৈতিক যে চাকা, সেই চাকাটাই সচল ছিল। কিন্তু আজ কি হচ্ছে? আজ অর্থনৈতিক মন্দা, বিদ্যুৎ ও জ্বালানির সংকট, প্রশাসনিক বিশৃঙ্খলা আর অর্থনৈতিক পরিস্থিতির চরম অবনতি, এই সব কিছু যখন একই সাথে এসে এক বিন্দুতে মিশেছে, তখন পুরো দেশ জুড়ে এক ধরনের বিস্ফোরক পরিস্থিতির পটভূমি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই বিস্ফোরক কবে ফাটবে এবং কাকে নিয়ে ফাটবে, এটা কিন্তু সময়ের অপেক্ষায়। এখন আমরা যদি অতীত ইতিহাস বিশ্লেষণ করি, তবে দেখা যাবে যে এই বাংলাদেশে যে কোনো বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন বা গণ আন্দোলন কিন্তু হঠাৎ করেই বা একদিনে শুরু হয়ে যায় না। মানুষের ক্ষোভগুলো কিন্তু মাসের পর মাস জমে জমে একটা বিশাল আগ্নেয়গিরির আকার ধারণ করে। এবং বর্তমান বিএনপি সরকার যদি মনে করে থাকে যে রাজপথে এই মুহূর্তে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যেভাবে প্রকাশ্যে অনুপস্থিত রয়েছে এবং তাদের ক্ষমতা চিরকালের জন্য সেক্ষেত্রে নিরাপদ হয়ে গেছে, তবে আমি বলবো তারা মহা ভুল স্বর্গের মধ্যে বসবাস করছে। রাজনীতিতে যখন কোনো দৃশ্যমান বড় দল মাঠে থাকে না, কিন্তু জনগণের পেটের ক্ষুধা, বিদ্যুৎ না থাকার যাতনা, ভুতুড়ে বিলের চাপ আর নিরাপত্তার ভয় বেড়ে যায়, তখন কিন্তু দেশের মানুষ নিজেরাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যানার ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। এবং আশার ইতিহাস আমাদের দেশের নতুন কিছু নয়, এর আগে বহুবার এরকম ঘটনা ঘটেছে। আজ বিএনপির নিজস্ব ক্যাডার ও নেতাকর্মীরা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত আছেন এবং বিশৃঙ্খলা তৈরি করে মানুষকে অতিষ্ঠ করে তুলছেন, তা কিন্তু তৃণমূলের সাধারণ মানুষকে দিন দিন ক্ষুব্ধ থেকে আরো অনেক ক্ষুব্ধ করে তুলছে। এমনকি বিএনপির নিজস্ব সমর্থক বা সাধারণ ভোটারদের মধ্যেও কিন্তু একটা বিশাল অংশ আজ ভীষণভাবে তাদের দলের প্রতি হতাশ হয়ে পড়েছে। কারণ তারা যে পরিবর্তনের আশা নিয়ে দিন গুনেছিল, প্রহর গুনেছিল, বাস্তবতার সাথে তার কোনো মিল কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। সুপ্রিয় দর্শক, সরকার পরিচালনা করা আর বিরোধী দলে বসে স্লোগান দেয়া বা মুখরোচক পরিকল্পনা পেশ করার মধ্যে যে আসলে কত বড় আসমান জমিন ফারাক রয়েছে, তা কিন্তু তারেক রহমান সাহেব এবং তার দল আজ নিশ্চয়ই আমার মনে হচ্ছে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার সেই আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান নামক স্লোগানটি আজ জনমনে এক ধরনের উপহাসের উপাদানে কিন্তু পরিণত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে কোনো দীর্ঘমেয়াদী সফল পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে যে প্রশাসনিক নিয়ন্ত্রণ, সততা, সহনশীলতা এবং দূরদর্শিতার প্রয়োজন হয়, তার তীব্র অভাব আমরা এই 6টি মাসে কিন্তু স্পষ্ট দেখতে পেয়েছি। আপনি আপনার দলের সব অনুগত লোক, ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে কাছের যে মানুষগুলো রয়েছে, কাছের মানুষগুলোকে রাষ্ট্রদূত, কর্পোরেশনের প্রশাসক কিংবা বড় বড় সরকারি পদে বসিয়ে সাময়িক দূষণ করতে পারেন, কিন্তু সেই মানুষগুলো যখন কাজের জায়গায় গিয়ে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দেয় আর অপকর্মে জড়িয়ে পড়ে, তখন সেই সমস্ত ব্যর্থতার চূড়ান্ত দায়ভার কিন্তু দলের প্রধান এবং সরকারের উপরই এসে পড়ে, যেমনটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে বিগত দিন দেখেছি। আজ সমাজের সুশীল ব্যক্তিরা, সিনিয়র সম্পাদকরা কিংবা রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের এই একের পর এক ভুল নীতি আর অদূরদর্শিতা সেটির কারণে কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। এমনকি আমরা দেখতে পাচ্ছি যেসব রাজনৈতিক ব্যক্তিরা আগে এই সরকারের কিছু ভালো কাজের সামান্য হলেও প্রশংসা করতেন, দেশের সাধারণ মানুষ কিন্তু আজ তাদেরও ট্রল বা কটাক্ষ করতে কোনোভাবেই ছাড়ছে না। কেন? কারণ সরকারের সার্বিক যে পারফরম্যান্স, সেই সার্বিক পারফরম্যান্স সাধারণ মানুষের মন থেকে পুরোপুরিভাবে ধসে পড়েছে। সুতরাং সব দিক বিচার বিশ্লেষণ করে আজকে আমাদের রাজনৈতিক উপসংহারে আসার কিন্তু সময় চলে এসেছে। ক্ষমতা আসলে কোনো স্থায়ী বা চিরস্থায়ী বন্দোবস্ত নয়,
এটি জনসমর্থন আর দক্ষতার এক অত্যন্ত কাচের মতো নরম ভারসাম্য। বিএনপি সরকার যদি তাদের এই প্রথম 6 মাসের চরম ব্যর্থতা এবং প্রশাসনিক দুর্বলতা এর পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় থেকে অবিলম্বে কোনো শিক্ষা না নেয়, তবে তাদের পতন কিন্তু ঠেকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। কেবল আন্তর্জাতিক শক্তির উপর ভরসা করে বা বিদেশি মনিবদের কৃপা পেয়ে একটা দেশের কোটি কোটি ক্ষুব্ধ মানুষকে শান্ত রাখা কখনোই কিন্তু সম্ভব নয়, এবং এটা যায়ও না। সরকারকে বুঝতে হবে, যদি তারা অনতিবিলম্বে দেশের শিল্প কারখানা, গ্যাস ও বিদ্যুতের সুষম সরবরাহ নিশ্চিত করতে না পারে, যদি এই ভুতুড়ে বিল আর দ্রব্যমূল্যের কষাঘাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে না পারে, যদি দলের ভেতরে অর্থাৎ তাদের দলের ভেতরের যে সকল চাটুকার এবং দুর্নীতিবাজদের খবর পাওয়া যাচ্ছে তাদের কঠোর হাতে দমন করতে না পারে, এবং সর্বোপরি দেশের শাসন ব্যবস্থায় জনগণের প্রকৃত মালিকানা ফিরিয়ে আনতে না পারে, তবে এই জমে থাকা যে তীব্র জনরোষ, এটা খুব শীঘ্রই কিন্তু এক বিশাল অনিয়ন্ত্রিত গণ আন্দোলনে রূপ নেবে। আর সেই অনিয়ন্ত্রিত গণ আন্দোলনের ঢেউ যখন একবার রাজপথে উপড়ে পড়বে, তখন হাজার চেষ্টা করলেও এই নড়বড়ে বিএনপি সরকারকে কলাপস করা থেকে কিংবা চিরতরে তাসের ঘরের মতো ভেঙে পড়া থেকে কেউ আসলে বাঁচাতে পারবে না। দর্শক, ইতিহাস কিন্তু কারো ব্যর্থতাকে দীর্ঘকাল ক্ষমা করে না। আর সেই নির্মম ইতিহাসের পাতায় এবার বিএনপির নাম কিভাবে লেখা থাকবে, তা আগামী কয়েক মাসের মধ্যে তাদের নেওয়া পদক্ষেপগুলোর উপরে কিন্তু আমার দৃষ্টিতে শতভাগ নির্ভর করছে। সুতরাং আমাদের আসলে অপেক্ষা করতে হবে। তবে আমি নীতি নির্ধারকদের কাছে অনুরোধ করব, আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই সবকিছু জানেন এবং বুঝেন। আপনারা দয়া করে জনগণের কথা চিন্তা করুন, দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করুন। শুধুমাত্র ক্ষমতায় বসে ক্ষমতা পেয়ে সবকিছু ভুলে গেলে চলবে না। দেশের শান্তি ফিরিয়ে আনুন, দেশের জনগণের যে আশা প্রত্যাশা ছিল সেগুলো পূরণ করুন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।